বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার এখান থেকেও মোটামুটি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সে অনুযায়ী যেমন থাকার কথা সেরকম আছি, আলহামদুলিল্লাহ। গত লাইভে আপনারা কিছু অভিযোগ করেছেন আমার কাছে, এতে আমার কথাবার্তার ভিতরে একটু টান বেশি আছে। তো আমার এটা আসলে একটা অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস, জানি। যাই হোক, আমি চেষ্টা করছি এটাকে কমানোর জন্য। বাকিটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আর আমার এই ইউটিউব চ্যানেল বর্তমানে চোখে, এই চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে হিট করে রাখবেন নতুন নতুন ভিডিও এবং রাজনৈতিক বিশ্লেষণ পাওয়ার জন্য। এটা কাজে লাগবে এবং লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে এলাম আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ছোট একটা বিশ্লেষণ করতে, কারণ গত ভিডিওটা নাকি একটু বেশি বড় হয়ে গেছে। আমার পরিচিত সবাই একটু বলেছি, এত সময় আসলে কার আছে, কে এত সময় ধরে রাজনৈতিক বিশ্লেষণ শুনবে। আসলে আমার উপস্থাপনা হয়তো বা প্রাঞ্জল ছিল না। প্রাঞ্জল উপস্থাপনা হলে এর থেকে বেশি সময় মানুষের রাজনৈতিক বিশ্লেষণ শোনে। যাই হোক, এখন আজকের এই প্রশ্নটা হচ্ছে যে বর্তমান উপদেষ্টা 3 জন নতুন করে নিয়োগ করা হলো। ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, তার ব্যক্তিগত সহযোগীকে উপদেষ্টা বানিয়েছেন। এটার কারণ কি, এটার মানে কি? এইটা অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছে যে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহযোগী সে তো প্রধান উপদেষ্টার কাজই করে, মানে প্রধান উপদেষ্টা যে প্রধান তার কাজ যে করে, সে তো বেসিক্যালি মন্ত্রী পদমর্যাদাতেই থাকেন এবং সাথে সাথে পাওয়ারফুল অনেক বেশি থাকে। কারণ বিগত রাজনৈতিক সরকারের আমলে আমরা দেখেছি যেরকম প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস ছিলেন সাইফুজ্জামান শেখর। আমরা দেখেছি অনেক নেতা থেকে, অনেক এমপি থেকে, অনেক মন্ত্রী থেকে সাইফুজ্জামান শেখর বেশি পাওয়ার ইউটিলাইজ করতো। ঠিক আছে, পরবর্তীতে এরকম আরও অনেককে দেখেছি একের পর এক এসেছে। বাউদ্দিন নাসিম সাহেব এসেছেন, মানে যারাই ওনার এপিএস ছিলেন পরবর্তীতে তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এখন কথা হচ্ছে যে সে হঠাৎ করে রাজনৈতিক প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারী থেকে মূল উপদেষ্টা কেন আসলো, এটা একটা প্রশ্ন তো থাকেই। এদিকে সমন্বয়কদের ভিতরে একটা প্রচণ্ড রকম বিভেদ চলছে যে খালি এরাই কেন উপদেষ্টা হবে, আমরা কী দোষ করেছি। এর মধ্যে রাজশাহী থেকে এবং রংপুর থেকে এই দুটো বিভাগ থেকে একজন উপদেষ্টাও নাই। আবার ওদিক থেকে চিটাগাং ডিভিশন থেকে কতজন, 15 জন না 16 জন উপদেষ্টা। এইটার কারণ কি? বৈষম্য তো তার সরকারের ভিতরেই আছে। তারপরে হলো সব এনজিও মার্কার লোকজন। ঠিক আছে, আর এই তাদের বক্তব্যে যে ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ব্যক্তিবর্গ, তাদেরকে নিয়েও তো তারা উপদেষ্টা বানিয়েছে। যে গত যে 3 জন নতুন উপদেষ্টা হলেন, একজন তো প্রধান উপদেষ্টা ব্যক্তিগত সহকারী, তাকে কী কারণে উপদেষ্টা বানানো হলো বা বানানো হওয়ার কারণে তার লাভ কী হলো বা ক্ষতি কী হলো, সেটা তো প্রশ্ন থাকেই। হঠাৎ এমন কী হলো যে তাকে উপদেষ্টা হতে হবে? মাস্টার মাইন্ড থেকে সে এখন সামনে চলে আসলো, মানে সবার লোকযোগ্য সামনে চলে আসলো। তো হিজবুত তাহরীর যেখানে একটা নিষিদ্ধ সংগঠন ছিল, সেখানকার কর্তা ব্যক্তিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে দূরে রাখা হয়েছিল। সে এখন পদমর্যাদায় মন্ত্রী হয়ে নিয়ে একেবারে সামনাসামনি এসে এখন কী বলতে চাচ্ছে বা কী করতে চাচ্ছে, সেটা না তো মানে একটা চিন্তার ব্যাপার আছেই বা বিবেচনার বিষয় তো আছেই। আর টি-শার্ট জামাই মোস্তফা সরোয়ার ফারুকী, কী আশ্চর্য কথা! গত 15টা বছর যাবৎ এরা শেখ হাসিনার কাছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কী সুবিধা নেয় নাই, এমন কী সুবিধা আছে যেটা তারা নেয় নাই। শিল্প মন্ত্রণালয়ে, তারপরে অনুদান থেকে শুরু করে এই আর্টিস্টের অনুদান সহ, বিদেশ সফর সহ রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে তারা দাওয়াত পায় নাই, তারা যে নিয়ে মানে সুযোগ সুবিধা ভোগ করে নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছবি তোলে নাই, মানে কী করে নাই তারা তো সবই করেছে। অথচ তারা কীভাবে এখন ভুল পাল্টে গেল, ভুলঘাটে পাল্টানোর পরে। যেমন মেট্রো রেল যখন উদ্বোধন করা হলো, দলীয় কয়জন নেতাকর্মী ডাক পেয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে, কিন্তু টিশা কিন্তু ঠিকই ডাক পেয়েছে এবং সে মন্ত্রীদের সাথে বসে গেছে। আশ্চর্য হই আমি, এদেরকে এত মূল্যায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন করেছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। আজকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু করবো, সমালোচনা করবো, কারণ অনেকেই মানে তার দোষ কেউ দেখতে পায় না বা দেখতে চায় না আমাদের দলের ভিতরে। কারণ আমরা তো বেসিক্যালি রাজনৈতিক বিশ্লেষক, সেভাবে রাজনীতি করি না, তবে মনের প্রাণে তো আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। শেখ হাসিনাকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল,
তো আজকের এই তার দুঃসময়ে উনি যাদেরকে এত মূল্যায়ন করেছেন তারা তার পিঠে কীভাবে ছুরি দিল, এই প্রশ্নে আর কি ভবিষ্যতে যদি জীবনে কোনো দিন ওনার সাথে আমাদের দেখা হয়, যদি কোনো দিন দেখা হয় জীবনে, তাহলে তাকে আমরা এই প্রশ্ন করতে পারবো, জিজ্ঞাসা করতে পারবো যে কি হলো এমন যে দলীয় কোনো নেতাকর্মীকে আপনার সহযোগী যারা আপনার শুভাকাঙ্ক্ষী তাদের কাউকে আপনি কোনো কিছু না দিয়ে, মূল্যায়ন না দিয়ে, অবমূল্যায়িত করে আপনি এই সব মানে চাটুকার আর ভুল পাল্টানো বেইমান লোকজনদেরকে এইভাবে সুযোগ সুবিধা দিয়ে আপনি মানে কি নিজেকে কি এত ক্ষমতাবান বোঝানোর চেষ্টা করেছেন অতীতে। তা আপনার যখন সুযোগ ছিল, যখন সুবিধা ছিল, 16টা বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায়, এখনও অনেক আওয়ামী লীগের বাসায় চাল থাকে না, মানে সুযোগ সুবিধা বলতে তারা কিছুই পায় না। আর এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে নিয়ে এখন মন্ত্রী হয়ে নিয়ে এখন মানে কি অবস্থা, আশ্চর্য হয়ে যায়। তো এই যে ক্ষমতা দেওয়া হয়েছে, এই যে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে, অতিরিক্ত মূল্যায়ন করা হয়েছে, ফজিলাতুন্নেসা মুজিবের মতো মহান এক ক্যারেক্টার, এই ক্যারেক্টারও এই মানে কি বলবো, মানে একটা খারাপ একটা শব্দ হঠাৎ করে মাথায় চলে আসলো তো দিলাম না, শব্দটা বললাম না। তো এরকম এই মানে কি বলবো আসলে আমি বুঝতে পারছি না আর কি। তো এই একটা মানুষ এইরকম ফজিলাতুন্নেসা মুজিবের ক্যারেক্টার করলো যে সে এখন অপোনেন্ট পূর্বাচলে প্লট নিল, কি সুবিধা, মানে কত কিছু, আমরা তো কতটুকুই বা জানি কি সুবিধা নিয়েছে, তো যে দিয়েছে সে জানে, যে নিয়েছে সে জানে, আমরা কতটুকুই বা জানি। কিন্তু আমরা খালি দেখেছি যে প্রত্যেকটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে এরা অতিথি হয়ে গেছে, হ্যাঁ, দলীয় লোকজন যায় নাই, যেতে পারে নাই, কিন্তু তারা গিয়েছে। তো এই যে অবস্থা, এই অবস্থার জন্য দায়ীটা কে? যারা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপদে ফেলে এইসব লোকজনকে মূল্যায়ন করে এবং অতিরঞ্জিত করে তাদের ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা প্রকাশ করে তাদেরকে এত সুযোগ সুবিধা দিল এবং দলীয় লোকজনকে পায়ের তলে রাখার পরে আজকে যখন অন্য একটা দল বা অন্য একটা গোষ্ঠীর ক্ষমতায় আসলো, তখন এই সুবিধাভোগীরা ওই গোষ্ঠীর সাথে লাভ দিয়ে তাদের কোলে যেয়ে বসলো। আর যারা তার নিজের লোক, তারা দুঃখ, যন্ত্রণায়, কষ্ট, অপমানে মুখ লুকিয়ে জীবনের নিরাপত্তাহীনতা নিয়ে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে। এটা কি কোনো কথা? আপনার ক্ষমতা থাকলে কি আপনি এইরকমই করবেন? যে আপনাকে ভালোবাসে সে আপনার উপরে কষ্ট পেতে পারে, রাগ করতে পারে, আপনার দুঃখ পেতে পারে, ঠিক আছে, আপনার আচরণে সে কষ্ট পেতে পারে, তো এই জন্য সে মুখ গোমরা করে থাকতে পারে। তো আপনি তা একজনের মুখ গোমরা করলেই বলবেন যে ও মুখ গোমরা করে রাস্তা থেকে বের করে দে? কেন? দলে এ কি 50 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর আপনাকে শ্রম দেয় নাই? তা আপনার কাছে ওনার একটা আশা ভরসা থাকতেই পারে। সুযোগ সুবিধার জন্য বলতেছি না, টাকা পয়সার কথা বলতেছি না, দল করে সংগঠনের একটা ভালো পদ বা একটা সম্মানজনক একটা জায়গাতে যাবে, এতটুকুই তো। এতটুকু আপনি দেন নাই। এইসব লোকজনকে নিয়ে এসে ঘাড়ের মধ্যে, সব কর্মীদের মাথার মধ্যে মুকুট নিয়ে এসে বাইরে থেকে অর্ডার করে বানিয়ে নিয়ে এসে কর্মীদের মাথার মধ্যে পড়িয়ে দিয়েছেন, বলেছেন যে হি ইজ ইউর লিডার, শি ইজ ইউর লিডার। এভাবে কি সংগঠন চলে? জনটি শেখ হাসিনা, এটা এভাবে কি সংগঠন চলে? এভাবে রাষ্ট্র চলতে পারে, সংগঠন এভাবে চলে না। সংগঠন এভাবে চলে না। অনেক কষ্ট করে, অনেক দুঃখ নিয়ে আমি এই কথাগুলো আজকে বললাম যে এটা তো কেবল শুরু। আরও কত কিছু দেখবেন আপনি, বেঁচে থাকতেই আপনি দেখে যাবেন আরও কত কিছু হবে, ঠিক আছে? এটা কেবল শুরু। এতেই এত দুঃখ পাওয়ার কিছু নাই। দলীয় কর্মী যারা আওয়ামী লীগ করেন তাদেরকে বলতেছি, এত হতাশ হওয়ার কিছু নাই। দিস ইজ দ্য বিগিনিং, কেবল শুরু হয়েছে। যারা এই যে কত মন্ত্রীকে দেখবেন এখন পল্লীভাবে শেখ হাসিনার সাথে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, কত এমপিকে দেখবেন পল্লী মেরে দিছে, কত ব্যবসায়ীকে দেখবেন পল্লী মেরে দিছে। ব্যবসায়ী তো অলরেডি পল্লী মারছেই। একজন উপদেষ্টা, সেও তো ভয়ানক রকম সুযোগ সুবিধা গ্রহণকারী শেখ হাসিনার কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে ভয়ানক রকম সুবিধা ভোগ করি, নিজে আসেনি, তার ভাইকে পাঠিয়ে দিছে। তো এইভাবে কীভাবে একটা সংগঠন কীভাবে চলে? একটা সংগঠনের এই সব কিছুই আপনি নিজেকে মনে করেছেন এবং তার জন্য যেভাবে চান সেভাবে চালিয়েছেন। আজকে যে অবস্থা তৈরি হয়েছে সংগঠনের, তো সেই অবস্থার এখন উত্তরণের পথ কোথায়? কোনো এমপি, মন্ত্রী, কোনো ব্যবসায়ী, কোনো ক্ষমতাবান ব্যক্তি তো রাস্তায় নামতে পারছে না। রাস্তায় তো আমাদের মতো মাঠ পর্যায়ের কর্মীরা, তারাই নামবে। তো আমাদেরকে মূল্যায়ন করেন নাই কেন গত 16 বছর? এই ব্যাপারে কি বিন্দুমাত্র বোধ আপনার থাকা উচিত? জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী। দুঃখ নিয়ে বললাম, কষ্ট নিয়ে বললাম, তারপরেও বলছি যে আমরা আওয়ামী লীগ ছাড়ি নাই,
আমরা আওয়ামী লীগ ছাড়বো না। আমি হয়তো সরাসরিভাবে রাজনীতি করি না, কিন্তু আওয়ামী লীগ যারা করেন তাদের সাথে আমার যোগাযোগ আছে, যোগাযোগ থাকে, কথা হয়, দেখা হয়। তাদের বক্তব্য তারা কেউই আওয়ামী লীগ ছাড়ে নাই, আওয়ামী লীগ ছাড়বেও না, এর থেকেও বেশি অবমূল্যায়ন হলেও ছাড়বে না। কিন্তু এই যে ধাক্কাটা, এই ধাক্কাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাওয়া দরকার ছিল। এই অন্তত এই জিনিসের ব্যাপারে প্রত্যেকটা দলীয় কর্মী যারা অবহেলিত তারা প্রত্যেকে এই ব্যাপারে একমত যে এই ধাক্কাটা খাওয়া দরকার ছিল। এই ধাক্কাটা খেয়ে যদি কিছুটা বোধ হয় তাহলে ভবিষ্যতে স্বাধীনতার পক্ষের শক্তি ভালো হবে, আওয়ামী লীগের ভালো হবে, শেখ হাসিনা ভালো হবে, সজীব ওয়াজেদ জয় ভাইয়ের ভালো হবে। যদি এই ভিডিও বার্তাটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার সম্ভাবনা খুবই কম আমি জানি, তারপরেও যদি যায় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এবং আপনি আমাকে চেনেন, আপনার সমালোচক হিসেবে চেনেন এবং খারাপভাবেই চেনেন। ভালোভাবে তো চেনার কোনো সুযোগ নাই, কারণ আমার বাবা উনি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন। উনি মানে এই যে একটু আগে বললাম যে বাইরে থেকে এসে মুকুট বানিয়ে একজনের মাথায় মুকুট পরাই দিয়ে বলা হয়েছে যে হি ইজ ইউর লিডার, শি ইজ ইউর লিডার। এইভাবেই আমার বাবার সামনে এক এক করে বঙ্গবন্ধুর সাথে যে লোক, সেই লোককে অবমূল্যায়ন করতে 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 মায়াতে চারও জুনিয়া বানানো হয়েছে। তারপরে উনি আওয়ামী লীগ ছাড়েন নাই, তারপরে উনি আওয়ামী লীগ করেছেন। এরপর আর একটা কথা বলতে পারি যে এই যে 2রা নভেম্বর 3রা নভেম্বর জেল হতে দিবস, 2রা নভেম্বর আমার বাবাকে জেল থেকে অ্যাডভোকেট সারা খাতুন সহ আরও কিছু তৎকালীন নেতাকর্মী জেল থেকে অসুস্থতার কথা বলে ঢাকা মেডিকেলে পাঠালেন 2রা নভেম্বর, আর 3রা নভেম্বরে জেল হতে হয়েছে। তো একদিন পরে হলে আমার বাবা সেখানে মারা যান। তারপরে 1/11-এর পরবর্তীতে আমার বাবা ফয়েজউদ্দিন মিয়া উনি ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা মহানগর আওয়ামী লীগ চালিয়েছেন, এবং একমাত্র উনি তার লোকজনকে নিয়েই চালিয়েছেন। বাকি সব নেতা সবাই বিদেশ ছিল, পালিয়ে গেছিল। এবং কী কী জিনিস এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো জানেন না, কেননা উনি জেলে ছিলেন। মূল্যায়ন কোথায়? আমি তার ছেলে, আমরা আওয়ামী লীগ করবোই, আওয়ামী লীগ ছাড়বো না কখনো। কিন্তু কথা হচ্ছে যে এই সিচুয়েশনে পড়ার জন্য দায়ী কে, কার দায়িত্ব সবচেয়ে বেশি, এটা একটু বোঝার বিষয় আছে। আপনি বঙ্গবন্ধুর সাথে যারা বঙ্গবন্ধুর সরাসরি কর্মী, যে উনি পাবনা জেলা অবিভক্ত পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সভাপতি ছিলেন, এবং বঙ্গবন্ধু নিজে বানায় নিয়ে আসছিলেন, কেননা ক্যাপ্টেন মনসুর আলী দাদু ওনার বিপক্ষে ছিলেন 1963 সালে। তারপরেও ওনার কোনো মূল্যায়ন হয় নাই, এমপি হন নাই, মন্ত্রী হন নাই। আজ পর্যন্ত আমরা ভাড়া বাসাতেই থাকি, ভাড়াও দিতে মাঝে মাঝে, যাই হোক আর বিস্তারিত বললাম না। এখন কথা হচ্ছে যে এইভাবে মুকুট পরিয়ে বিভিন্ন লোকজনকে মূল্যায়ন করলে পরে সংগঠনে যা হওয়ার কথা এখন তাই হচ্ছে, হবে। এবং ভবিষ্যতে এই খেলা আরও কতদূর যায় দেখতে হবে। তো আমার বক্তব্য নাকি বেশি বড় হয়ে যায়, এই জন্য আর দেবো না। তবে আরও অনেক কথা ছিল, আর বললাম না। আমি আমার ব্যক্তিগত কথা বললাম। আমার মতো আরও হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে আছেন যারা এইভাবে অবমূল্যায়িত হয়েছে। তো নতুন করে মূল্যায়ন করার কিছু সময় হয়তো আল্লাহ আওয়ামী লীগকে দিয়েছে, কিছু সুযোগ হয়তো আল্লাহ আওয়ামী লীগকে দিয়েছেন। এই সময় এবং সুযোগটা প্রকৃতভাবে ব্যবহার করুক আওয়ামী লীগ, এটাই আমার প্রত্যাশা। তাহলে নিশ্চয়ই আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে। আর যদি এই সংগঠনটাকে দুর্বল রেখে এইসব টিসা টাইপের লোকজনদেরকে মূল্যায়ন করে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমার আর কিছু বলার নেই। আওয়ামী লীগ যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দাবি করেন যে এটা ওনার সংগঠন, ওনার বাবার সংগঠন, তাহলে এটা ওনাকেই সিদ্ধান্ত নিতে দেন। আমার মনে হয় যে উনি যদি এভাবেই স্বেচ্ছাচারিতা করে সংগঠন চালাতে চান, তাহলে উনি একাই এই সংগঠন করুন। আর যদি ডেডিকেটেড লোক ওনার প্রয়োজন হয়, তাহলে সামান্য কিছু মূল্যায়ন হয়তো করলে প্রধানমন্ত্রী আপনার খুব বেশি ক্ষতি হতো না, বা এখনও ভবিষ্যতেও হবে না। কারণ আপনার সম্মান সবার উপরে। ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।